নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনারা সকলেই জানেন যে শিয়ালদা কোর্টে থেকে যে সঞ্জয় রায় আদালতে আরজি করের মামলা নিয়ে সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে মামলা, এই মামলাতে শিয়ালদা কোর্ট বলেছিল যে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো আমৃত্যু। এবং এই নিয়ে কিন্তু বিরাট একটা বিতর্ক তৈরি হয়েছে। এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি শুরু হয়েছে এবং সেই মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে চলবে। অন্যদিকে সুপ্রিম কোর্টেও কিন্তু এই মামলা চলছে। তো এই মুহূর্তে আমরা একটা জিনিস বলতে পারি যে সুপ্রিম কোর্ট কিন্তু খুব তাড়াতাড়ি পুরো মামলাটা হাইকোর্টের দিকে পাঠিয়ে দেবে, হাইকোর্টের কাছে পাঠিয়ে দেবে এবং এই মামলা শুনানি কিন্তু হাইকোর্টে চলবে। এবং এই চলাকালীন কোন কোন জিনিসগুলো সব থেকে বেশি গুরুত্ব পাবে সেই নিয়ে কিন্তু আমরা একটি বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমরা যেটা বলছি সেটা হচ্ছে ব্লুটুথ যন্ত্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য। ফরেনসিক পরীক্ষাতেই ঘুরে যাবে আরজি করের ঘটনার মোড়। কি হতে পারে এই ব্লুটুথ যে জিনিস যেটা পাওয়া গেছিল, এই যন্ত্রটার উপরে কিন্তু অনেক কিছু জড়িয়ে আছে এই মামলার। অথচ এই মামলায় সিবিআই কিন্তু এই পার্টিকুলার ব্লুটুথ নিয়ে কোনো রকমের তদন্ত করেনি, তারা লোয়ার কোর্টে জানিয়েছিল। আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছেন কলকাতা শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। এই সাজা ঘোষণার সময় তিনি জানিয়েছিলেন আরজি করের ঘটনাকে তার বিরলের মধ্যে বিরলতম মনে হয়নি। একই সাথে আরজি করের তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের কাণ্ডের মামলায় জাস্টিস দাস বলেছেন অভিযুক্তের আইনজীবীরা তেমন কোনো কঠিন প্রশ্ন না করায় পার পেয়ে গিয়েছে তদন্তকারীরা। এবারে তা বিশ্লেষণ করে রাজ্যের প্রবীণ পুলিশ কর্তা ও আইনজীবীরা মনে করছেন কয়েকটি বিষয় চেপে ধরলেই বিচার করবে আরজি কর কাণ্ডের রহস্যের ভেদ, জরুরি সূত্র, অন্য রকমের একটা দিক কিন্তু খুলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরজি কর কাণ্ডে সঞ্জয় হেডফোন নিয়ে উঠেছে এক গুচ্ছ প্রশ্ন। গত বছরের আগস্ট মাসে একটি ব্লুটুথ হেডফোন সূত্র ধরেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল সঞ্জয় রায়কে। প্রাক্তন পুলিশ কর্তা এবং বিশিষ্ট আইনজীবীরা মনে করছেন যে 9 আগস্টে রাতে সঞ্জয় রায়কে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদ করার সময় একজন মহিলা পুলিশ অফিসার তিনি তার কাছ থেকে মোবাইলটাকে কেড়ে নিয়ে নেন এবং মোবাইলটাকে নিয়ে তিনি প্রায় ঘন্টা দুয়েক পর সেই মোবাইল আবার সঞ্জয় রায়কে ফেরত দেন এবং তারপর যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন সঞ্জয় রায়ের কাছ থেকে আবার মোবাইল ফোনটি নেওয়া হয়। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ফরেনসিক বিশেষজ্ঞরা এমনকি পুলিশের একটা মহল তারা বলছেন যে এইভাবে জিজ্ঞাসাবাদ করার সময় কোনো কারোর কাছ থেকে মোবাইল ফোন এইভাবে নিয়ে রাখা যায় না। অথচ পুলিশ সূত্রে জানানো হচ্ছে মহিলা পুলিশ তিনি বলছেন যে সেই মোবাইলে নাকি চার্জ ছিল না, তাই চার্জ দেওয়ার জন্য 2-2.5 ঘন্টা মোবাইলটা তারা তাদের কাছে রেখেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এইভাবে মোবাইল কি রেখে দেওয়া যায়? উত্তর হচ্ছে না, কোনো অবস্থাতেই যাকে জেরা করা হচ্ছে তার মোবাইল কোনো অবস্থাতেই কেড়ে নেওয়া যায় না বা তার থেকে নিয়ে নেওয়া যায় না যতক্ষণ না তাকে গ্রেপ্তার করা হচ্ছে। তাই গ্রেপ্তার করার বহু আগে, প্রায় ঘন্টা 4 আগে এই মোবাইল নিয়ে নেওয়া হয়েছিল এবং তারপর জিজ্ঞাসাবাদের সময় সেই মোবাইল ফেরত দেওয়া হয়েছে। এই ঘটনা কিন্তু একটা বড় সূত্র রেখে যাচ্ছে যে কেন পুলিশের কি প্রয়োজন ছিল মোবাইল ফোনটা রেখে দেওয়ার। এরপরে হচ্ছে হেডফোন। হেডফোন নিয়ে সঞ্জয় রায় একটা বিস্ফোরক কথা বলেছেন। সেটা হচ্ছে কি যে হেডফোনটা পাওয়া গেছে সেই হেডফোনটা কিন্তু তার নয়, কালার মিলছে হেডফোনের। হেডফোন যেটা পাওয়া গেছে চাদরের তলায় সেই হেডফোনটা সঞ্জয় রায়ের নয়, এটা সঞ্জয় রায় বারবার করে বলেছেন এবং সেই হেডফোনটা কিন্তু কালার মিলছে, কিন্তু ডিভাইসের যেটা থাকে হেডফোনের মধ্যে সেই হেডফোন কিন্তু তার মোবাইলের নয়। সুতরাং এই হেডফোনটাকে নিয়ে কেন
সিবিআই ফরেন্সিক রিপোর্টে পাঠালেন না বা ফরেন্সিক রিপোর্ট আনালেন না, এটা কিন্তু একটা বহু চর্চারিত প্রশ্ন, এবং এই প্রশ্ন কিন্তু কলকাতা হাইকোর্টে উঠবে। এছাড়াও হচ্ছে জেনারেল ডায়েরি যখন করা হয়েছিল, জেনারেল ডায়েরি এন্ট্রির সময় এবং তার থানায় থাকার সময় নিয়েও কিন্তু বিস্ময় প্রকাশ করেছেন খোদ বিচারক বলছেন যে পুলিশ যখন জেনারেল ডায়েরি লিখছেন সেই সময় এবং তার থানায় থাকার সময় নিয়ে একটা বিস্তর ফারাক আছে। যে সময় এই ডায়েরিটা লেখা হচ্ছে জেনারেল ডায়েরি, সেই সময় পুলিশ অফিসার সেখানে ছিলেনই না, অথচ সেই ডায়েরিটা তিনি নাকি সেই সময় লিখেছেন। এটা কি করে সম্ভব? এই নিয়ে কিন্তু বিস্ময় প্রকাশ করেছেন শিয়ালদা কোর্টের বিচারক। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠবে, যে প্রশ্নটা হচ্ছে কি, বিচারকের পর্যবেক্ষণ থেকে জানা যাচ্ছে পুলিশের তদন্তের পর এই মামলায় সিবিআই সেভাবে নতুন কোনো তদন্তই করেনি। সিবিআই শুধুমাত্র পুলিশের যে রেকমেন্ড করা তথ্য তার উপরেই নির্ধারিত তদন্ত করেছেন এবং সেই তদন্তের রিপোর্ট তারা কোর্টে জমা করেছেন। সিবিআই কোন তদন্ত, অতিরিক্ত কোন তদন্ত তারা করেনি। এমনকি ব্লুটুথের যে ডিভাইস পাওয়া গেছে, ব্লুটুথের যে হেডফোন পাওয়া গেছে, সেই হেডফোনকেও কিন্তু ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠায়নি। পুলিশ যেটা লিখে দিয়েছে সেইভাবেই কিন্তু তারা তদন্ত করেছে। প্রশ্ন হচ্ছে কেন সিবিআই এই ধরনের ঘটনা ঘটালেন? কেন সিবিআই শুধুমাত্র একজনকে, সঞ্জয় রায়কেই ফাঁসিতে ঝোলাবার জন্য ব্যস্ত হলেন? এর পেছনে কারা আছে? কিসের জন্য সঞ্জয় রায়কে বাঁচাবার জন্য সন্দীপ ঘোষ থেকে শুরু করে আরো যারা আছেন, হাসপাতাল কর্তৃপক্ষ এবং তালা থানার ওসি বাঁচাতে চাইছিলেন? কোন কারণে? এই সমস্ত প্রশ্ন কিন্তু খোঁজার চেষ্টা করেনি সিবিআই। প্রশ্ন হচ্ছে কেন করেনি? কলকাতা হাইকোর্টে কিন্তু এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সিবিআই কে দিতে হবে, এবং তখন কি পারবে সিবিআই সেই প্রশ্নের উত্তর দিতে? এবং সেই প্রশ্নের উত্তর দিতে না পারলে সিবিআই কে ভর্ৎসনা শুনতে হবে, এবং সিবিআই সম্পর্কে সাধারণ মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাস কিন্তু তলানিতে চলে যাবে। আপনারা সকলেই জানেন যে শাসক পক্ষ বারবার বলছেন যে পুলিশ যা করেছে সিবিআই সেটা করতেই পারেনি, সিবিআই সেখানে গিয়ে আটকে গেছে। প্রশ্নটা হচ্ছে সত্যি কথা, কেন সিবিআই পুলিশের ওপর ভূমিকা নিতে পারলো না? কেন তৎকালীন কলকাতার সিপি কে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো না? কেন সঞ্জয় রায়ের সাথে টালা থানার ওসিকে সরাসরি বসানো হলো না? কেন সন্দীপ ঘোষকে সরাসরি বসিয়ে, তিনজনকে বসিয়ে সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে একসাথে বসানো হলো না? কেন বিনীত গোয়েলের বিরুদ্ধে তদন্ত হলো না? কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাত্রি 2টো পর্যন্ত তদারকি করলো এই পার্টিকুলার একটি খুন ও ধর্ষণ মামলায়? কেন তাকে যে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে না? এবং 14ই আগস্ট রাত্রিবেলায় যখন আরজি করে ভাঙচুর হলো, এই ভাঙচুরের দায় প্রশাসক হিসাবে মমতা ব্যানার্জির ওপর কেন চাপবে না? কেন মমতা ব্যানার্জিকে তার জবাব দিতে হবে না? এই তদন্ত কেন সিবিআই করলো না? এই ধরনের হাজারো প্রশ্নের উত্তর সিবিআই কে দিতে হবে কলকাতা হাইকোর্টে, এবং এটা নিয়েই কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে সিবিআই প্রস্তুত থেকো, কলকাতা হাইকোর্টে কিন্তু তোমাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। সেই প্রশ্নের উত্তর যদি না পায় কলকাতা হাইকোর্ট, তাহলে কিন্তু ভর্ৎসনার মুখে পড়তে হবে। এবং শুধু তাই নয়, শোকজ নোটিশও হতে পারে। আপনারা জানেন যে শিয়ালদা কোর্টে শোকজ নোটিশ পেয়েছে সিবিআই, ঠিক সেই রকম কলকাতা হাইকোর্টের শোকজ নোটিশ কিন্তু আরো মারাত্মক হিসাবে সিবিআই এর উপরে ঘাড়ে চেপে বসবে, এবং সেই সময় কিন্তু ভারতবর্ষের সকল মিডিয়া কিন্তু সিবিআই এর উপর চেপে বসবে যে কেন, কিসের জন্য সঞ্জয় রায় কে শুধুমাত্র ফাঁসি কাটে ঝোলাবার জন্য, কার প্ররোচনায় এইভাবে তদন্তে গাফিলতি দিল সিবিআই? এই প্রশ্নের উত্তর কিন্তু এখন সাধারণ মানুষ খুঁজছে। আপনারা দেখেছেন নিশ্চয়ই কয়েকদিন আগে এবিপি আনন্দে কলকাতা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেত্রী তিনি কিন্তু বলেছেন যে আমাদের জবাব চাই, শুধুমাত্র সঞ্জয় রায়ের ফাঁসি নয়। সঞ্জয় রায়ের ফাঁসি শেষ কথা নয়, শেষ কথা হচ্ছে কারা কারা এই ঘটনাটাকে আড়াল করতে চাইছিলেন এবং তাদের স্বার্থ কি আছে সেটা খুঁজে বের করতে হবে, এবং সেটা যতদিন না বেরোবে ততদিন পর্যন্ত অভয়ার মা যেমন চুল আছড়াবেন না, ঠিক সেই রকম
সাধারণ মানুষও কিন্তু ঠিকভাবে তাদের বক্তব্য যেভাবে তুলে ধরছেন তারা কিন্তু একটাই জিনিস বলছেন যে এর প্রকৃত সত্য উদ্ঘাটন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলতে থাকবে এবং ভোট আসবে, ভোট যাবে, মন্ত্রী পাল্টাবে, কিন্তু এই আন্দোলন থেমে থাকবে না। কথা কিন্তু স্পষ্ট বলেছেন যারা আন্দোলনকারী তারা। তাই আমাদের মনে হয় সিবিআই এবার একটু সতর্ক হন। সিবিআই আধিকারিকদের কাছে আমাদের অনুরোধ থাকবে, কলকাতা হাইকোর্টকে কিন্তু আপনারা কোনোভাবে চমক দেখাতে পারবেন না। তাই সোজা সাপটা সঠিক তদন্ত যদি না হয় তাহলে কিন্তু তার খেসারত গুনতে হবে ভারতবর্ষের প্রধান যিনি সরকারে আছেন তাকে। তাই আমরা দর্শক আমরা এই সংবাদ তুলে ধরছি, তার কারণ হচ্ছে এই সংবাদ চমকের সংবাদ নয়, এই সংবাদ হচ্ছে বিশ্লেষণের সংবাদ, এই সংবাদ হচ্ছে যেটা হতে পারে। এই একটা ব্লুটুথ নিয়ে কিন্তু এই পুরো ঘটনার যে ঘটা সেই ঘটনার ঘটা কিন্তু ঘুরে যেতে পারে। যেভাবে সঞ্জয় রায় বারবার করে বলছেন যে ব্লুটুথটা তার নয় এবং ব্লুটুথের যে তার পাওয়া গেছে সেটা তার নয়, এটা কিন্তু ফরেনসিক রিপোর্টে অনায়াসেই প্রমাণ হয়ে যেত, কিন্তু সিবিআই সেই কাজটি করতে পারেনি বা ইচ্ছাকৃতভাবে করেনি। তার জবাব কিন্তু কলকাতা হাইকোর্টে দিতে হবে। আমরা জানি না কলকাতা হাইকোর্টে কি হবে, তবে যাই হোক না কেন কলকাতা হাইকোর্টে যখন এই মামলা চলছে এবং এই মামলা শুনানিতে যা যা উঠে আসবে আমরা সবটাই দর্শক আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।